সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লিতে আশ্রয় নেন তখন থেকেই প্রশ্ন ছিল ভারত কি তাকে আজীবন আগলে রাখবে নাকি বাংলাদেশের আইনি প্রক্রিয়ার চাপে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত ফেরত দিতে বাধ্য হবে। সাম্প্রতিক সময়ে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর দ্রুত জামিন এবং কারামুক্তি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন এটি আওয়ামী লীগের রাজনীতিতে একটি নতুন মোড়। তাকে জেলখানায় পাঠানো হয়েছে, সে জামিন পাবে এবং তাকে দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা হতে পারে। আওয়ামী লীগ যখন 15ই আগস্টের পরে যখন অর্গানাইজ হয় তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায়, তখন কিন্তু ডিস্টার্ব করে। নেপালে কার্কি প্রধানমন্ত্রী হলো, আসেই বললো, প্রথমে বললো আমরা বাংলাদেশ হব। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইব। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানরে খাওয়াইতাম। শালার পুরো দাম বাড়াস নাকি? এটা তো তোর বাপে আর তোর অন্য কেউ আয় দিব না। দল ফালাইতে যায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার। দাম তো নাই তেলগুলা, তাহলে কি ওনার বাসায়? এমন সরকার বাংলাদেশ থেকে লাইটাইয়া বাংলাদেশের জনগণ বহুত খেতাইছিল। লাখতে উষ্টা না খাইতে এই দেশ ছেড়ে ফেলা। তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। তারেক রহমান আমার এরকম লোক লিডার আসছে 17 বছর পর। হায়রে বাংলাদেশের ভাই, অবস্থা খারাপ। দেখেন এর মতো একটা লম্পট বাটপার, হাওয়া ভবন করা, 10 লাখ অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক। কি বলবো আপনাদের কথা, আমিও তো তেলের জন্য এসে দাঁড়িয়ে রয়েছি। এই জন্য গতকাল গেছিলাম প্রায় 42টা পাম্পে, প্রায় হাজীগঞ্জ থেকে প্রায় 42টা পাম্পে যেতে গেছে সিলেট পর্যন্ত। জ্বালানি নিশ্চিতের কথা যখনই মনে করি তখনই মনে পড়ে যায় জাতীয় সংসদের কিছু বক্তব্য, যেখানে জোর গলায় বলা হয় যে দেশে কোনো জ্বালানির সংকট নাই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে, অথচ দেশের প্রতিটি পাম্পে তেলের জন্য বিশাল লাইন এখন প্রতিদিনের ঘটনা। দ্বিতীয়ত, বাংলাদেশ শেখ হাসিনার আমলে খুব দ্রুত উন্নয়নশীল দেশ হতে চেয়ে তারেকের কাছে এখন সামনে দুইটা পথ খোলা। আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করা শুরু করে দিতে হবে, তা না হলে এমন প্রেসার ক্রিয়েট হবে তারেক যে পদত্যাগ করে বাধ্য। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবারও দিল্লিতে নতুন একটি বড় হইচই কাণ্ড ঘটে গেল এবং খুব শীঘ্রই বাংলাদেশে আসতে চলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আজকের নিউজটা অতি গুরুত্বপূর্ণ, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন, তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। যারা আওয়ামী লীগের অন্যায় অপরাধ করে নাই তারা কি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেত না? তারা কি রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার সুযোগ পেত না? এখন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, সেই আন্দোলনটা তো এনসিপি আহ্বান করেছিল, হাসনাত আব্দুল্লাহ আহ্বান করেছিল। এখন আমার প্রশ্ন হলো, আজকে যে নাহিদ ইসলাম বলল ছাত্রলীগের যারা রয়েছে তারা চাইলে এনসিপিতে যুক্ত হতে পারে, তাহলে আমার প্রশ্ন হলো যে যারা আসলে আওয়ামী লীগের রয়েছে তারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে, বা এই নির্বাচনে তারা অংশ নিতে কেন পারলো না? অর্থাৎ আপনার ক্ষেত্রে ছাত্রলীগ খুব ভালো, আপনার সাথে যে সকল ছাত্রলীগ আওয়ামী লীগ যুক্ত হবে তারা ফেরেশতা, আর এর বাইরে যে সকল আওয়ামী লীগ রয়েছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমার প্রশ্ন হলো, যদি আপনি প্রকৃতপক্ষে আপনি আওয়ামী লীগের পুনর্বাসন চান, তাহলে আপনাকে স্পষ্ট করতে হবে যারা আওয়ামী লীগের অন্যায় করেছে তাদের বিচার, সেই বিচারটা কিন্তু আপনি যখন দায়িত্বে ছিলেন আপনি করেন নাই, তাই না? আর যারা অন্যায় করে নাই তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে। এখন সেই সুযোগটা আপনি কেন দিলেন না? আপনি তো সব থেকে বেশি তৎপর ছিলেন, আপনি তো আসলে তাদের নিষিদ্ধের আন্দোলনটা করেছেন। ওই সময় দেখেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাননি। এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশে আমার লক্ষ্য ছিল এই অতি দরিদ্র বলে কেউ থাকবে না। যারা গৃহহীন মানুষ সেই পাহাড় অঞ্চলে তারা পছন্দ করে সে মাচাং করে ঘর করে দেওয়া, তাদেরকে সেরকম ঘর করে দিয়েছেন। আমরা কি 1400 মানুষকে হত্যা করেছি, আজ পর্যন্ত 1400 মানুষের নাম ঠিকানা দিতে পেরেছে? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আর হত্যা করার নির্দেশ আমি দেইনি। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ যারা করবে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। কি করে নিশ্চিহ্ন করবে আমাকে বলেন তো? এবার সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে দিল্লি থেকে দীর্ঘ 2 বছর পর প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে এসে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সময়ে জনগণের মতামতকে উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধের একটি অবৈধ বিল পাশ করে বিএনপি। এটি নিয়ে বর্তমানে তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা। এবার সেই উত্তেজনার মধ্যে ভারতের দিল্লি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই বাংলাদেশে আওয়ামী লীগ আসার পর আমরা দারিদ্র্যের হার কমিয়েছি, বাংলাদেশে অতি দরিদ্র মানুষ থাকবে না। আমি গৃহহীন মানুষদের ঘরবাড়ি দিয়েছি, তাদের আশ্রয় দিয়েছি।
কিন্তু আজ আমার সাজানো গোছানো দেশটাকে আজ তারা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। দেশটাকে লুটে পুটে শেষ করে দিচ্ছে তারা। আমি নাকি 1400 মানুষকে হত্যা করেছি, আজ পর্যন্ত 1400 মানুষের নাম ঠিকানা দিতে পেরেছে? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো মানুষকে হত্যা করি নাই, আমি এর নির্দেশ পর্যন্ত দেইনি। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ যারা করবে তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। কিন্তু যারা পুলিশ পিটিয়ে হত্যা করেছে তাদের বিচার কি আদৌ হয়েছে? শেখ হাসিনা আরো বলেন, এদেশকে আবারও রাজাকার মুক্ত করা হবে। যারা এসব কর্মকাণ্ড করেছে এসবের বিচার এবং হিসাব এই বাংলার মাটিতেই করা হবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আর হত্যা করার নির্দেশ আমি দেইনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লিতে আশ্রয় নেন তখন থেকেই প্রশ্ন ছিল, ভারত কি তাকে আজীবন আগলে রাখবে, নাকি বাংলাদেশের আইনি প্রক্রিয়ার চাপে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত ফেরত দিতে বাধ্য হবে। দীর্ঘদিন পর অবশেষে নীরবতা ভাঙল দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরাসরি বললেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি সত্যিই তাকে ফেরত পাঠাবে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যা বললেন তা আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন দিল্লি সফরের পর এই প্রথম ভারত স্বীকার করল যে তারা প্রত্যর্পণ অনুরোধটি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে দেখছে। এখানে দুটি বিষয় লক্ষণীয়। এক, ভারত সরাসরি না বলেনি। দুই, তারা আইনি প্রক্রিয়া শব্দটি ব্যবহার করেছে। এর মানে কি শেখ হাসিনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর সময় ঘনিয়ে আসছে? আসলে তা নয়। আবেগ সরিয়ে এবার আসা যাক যুক্তিতে। ভারত কেন শেখ হাসিনাকে চট করে ফেরত দেবে না? এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ। প্রথমত, ভারত যদি তাদের দীর্ঘদিনের সবচেয়ে বিশ্বস্ত মিত্রকে বিপদের দিনে তারেক রহমানের সরকারের হাতে তুলে দেয়, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের অন্য মিত্ররা যেমন নেপাল, ভুটান বা শ্রীলঙ্কার রাজনৈতিক দলগুলো ভারতকে আর ভরসা করবে না। দিল্লির ইমেজ সংকটে পড়বে। দ্বিতীয়ত, শেখ হাসিনার শাসনামলে ভারত নিরাপত্তা ও ট্রানজিট নিয়ে যা পেয়েছে তা গত 50 বছরেও পায়নি। তৃতীয়ত, প্রত্যর্পণ চুক্তি থাকলেও সেখানে রাজনৈতিক অপরাধ বা রাজনৈতিক প্রতিহিংসার একটি ধারা থাকে। ভারত চাইলেই দাবি করতে পারে যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই অজুহাতে তারা বছরের পর বছর অনুরোধটি ঝুলিয়ে রাখতে পারে। তাহলে ভারতের আসল কৌশল কি? ভারত কেন বলছে তারা খতিয়ে দেখছে? এখানেই লুকিয়ে আছে দিল্লির আসল কৌশল। ভারতের কাছে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ নেতা। বাংলাদেশে বর্তমান সরকারের সঙ্গে বিভিন্ন স্বার্থ, যেমন আদানি ইস্যু, ট্রানজিট এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভারত এই প্রত্যর্পণকে ঝুলিয়ে রাখবে। অর্থাৎ আপনি আমাদের স্বার্থ রক্ষা করুন, আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভাবব। ভারত দেখতে চায় বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আওয়ামী লীগ কি আসলে রাজনীতি থেকে মুছে যাচ্ছে, নাকি কোনোভাবে ফিরে আসার সুযোগ আছে? জয়সওয়াল যখন বলেন আমরা সব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, তখন বুঝতে হবে দিল্লির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার অপেক্ষা করছে। সংবাদ সম্মেলনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে। ভারত এখানে খুব সতর্ক। ভারত সরাসরি আওয়ামী লীগের পক্ষে কথা না বলে দুই দেশের সম্পর্ক জোরদারের কথা বলেছে। কিন্তু কেন? কারণ দিল্লি বুঝতে পেরেছে এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়া মানে বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক আবারও কঠিন হয়ে যেতে পারে। তাই তারা এখন বাংলাদেশের প্রশাসনের সাথে গঠনমূলক আলোচনার পথ খোলা রাখতে চায়। এমনকি 22,000 মেট্রিক টন ডিজেল পাঠানোর তথ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশে যে সরকারই থাকুক ভারত তাদের সঙ্গেই আছে। তবে বাংলাদেশের জন্য স্বস্তির জায়গা হলো ভারত কিন্তু অনুরোধটি নাকচ করে দেয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব প্রমাণ উপস্থাপন করা হয়, তবে ভারতের জন্য তাকে আশ্রয় দিয়ে রাখা নৈতিকভাবে কঠিন হয়ে পড়বে। ইতিহাস বলে বিশ্বের অনেক দেশেই আইনের মারপ্যাচে কাউকে ফেরত পাঠায় না, কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালের প্রত্যর্পণ চুক্তিটি বেশ শক্তিশালী। সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এমন অপরাধ করে যা দুই দেশের অপরাধ হিসাবে গণ্য এবং যার সাজা 1 বছরেরও বেশি, তবে তাকে ফেরত দিতে হবে। শেষ পর্যন্ত কি ঘটবে? ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে দিল্লি এখন কৌশল নিয়ে খেলছে। তারা ঢাকাকে আশ্বস্ত করছে যে তারা কথা শুনছে, আবার শেখ হাসিনাকেও নিরাপদ আশ্রয়ে রাখছে। এটি এক ধরনের সাপও মরবে না, লাঠিও ভাঙবে নার মতো।
তবে মনে রাখতে হবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিএনপি সরকারের কূটনৈতিক দক্ষতা যদি ভারতকে বাধ্য করতে পারে, তবে হয়তো কোনো একদিন দিল্লিকে সিদ্ধান্ত বদলাতে হবে। ততদিন পর্যন্ত খতিয়ে দেখার এই নাটকীয়তা চলতেই থাকবে। আপনার কি মনে হয়, ভারত কি আসলেই শেখ হাসিনাকে ফেরত দেবে, নাকি এটি কেবল বাংলাদেশের ক্ষোভ কমানোর একটি সাময়িক কৌশল? সাম্প্রতিক সময়ে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর দ্রুত জামিন এবং কারামুক্তি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন এটি আওয়ামী লীগের রাজনীতিতে একটি নতুন মোড়। বিশেষ করে সাবের হোসেন চৌধুরী, সেলিনা হায়াত আইভি বা শিরিন শারমিন চৌধুরীর মতো নেতাদের কেন্দ্র করে একটি বিকল্প নেতৃত্ব বা মাইনাস হাসিনা ফর্মুলার কথা শোনা যাচ্ছে। মানবজমিন তাদের প্রতিবেদনে দাবি করেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ বা বিকল্প নেতৃত্বের বিষয়ে শেখ হাসিনার কোনো সম্মতি বা সাই নেই। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগেই ভারতকে শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি কাতার বা অন্য কোথাও যাবেন না, রাজনীতিতে থাকলে তিনি ভারতেই থাকবেন। শেখ রেহানা পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নেতৃত্বের বিষয়েও প্রস্তাব আসলেও শেখ হাসিনা তাতে সাই দেননি বলে জানা গেছে।